ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের এলডিসি দেশ থেকে উত্তরণের প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন এটি অনেক দিনেরই আলোচনার বিষয়। বাংলাদেশের বিভিন্ন সূচকে অগ্রগতি হওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের করে উন্নয়নশীল দেশের তালিকা অন্তর্ভুক্ত করবে বা বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে চায়। এই প্রক্রিয়াটি অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের কাছে আবেদন করেছে যে বাংলাদেশের এই উত্তরণ প্রক্রিয়ার জন্য যে প্রস্তুতিকাল সেটি আরও 3 বছর বাড়ানো হোক। সেই প্রস্তুতিকাল বাড়ানো হবে এরকম আশা করছে সরকার। পাশাপাশি এই 3 বছর ধরে সরকার প্রস্তুতিকালের সময় উত্তরণ পরবর্তী যে সংকট অথবা চ্যালেঞ্জ হবে সেটি মোকাবেলার জন্য দেশের মধ্যে কি কি কাজ করবে তার প্রস্তুতি জানতে চেয়েছে। সেই অনুযায়ী সরকার একটি রোডম্যাপও তৈরি করেছে। সেই রোডম্যাপে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো সরকারের এই 3 বছরের রোডম্যাপের মধ্যে কি কি পরিকল্পনা রয়েছে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে জাতিসংঘ যদি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যে প্রস্তুতিকাল এটি আরও 3 বছর বাড়িয়ে দেয়, এই 3 বছরে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে বেশ কিছু উদ্যোগ নিবে অর্থনৈতিক অগ্রগতির জন্য। সেই অগ্রগতিগুলোর যে টার্গেট ঠিক করা হয়েছে সেটি আসলে কি কি টার্গেট, বা এগুলো অর্জন করা বাংলাদেশের জন্য মানে সেটা কতটা চ্যালেঞ্জিং বা হবে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলছেন যে জাতিসংঘ যদি পিছিয়ে দেয়, এখানে কথাটা যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে বলি যে সরকার চেষ্টা করছে যে সরকার জাতিসংঘের সদস্য দেশগুলির কাছে এমন একটা প্রস্তাব বা রুটম্যাপ তুলে ধরবে যাতে সদস্য দেশগুলো বাংলাদেশকে ভোট দেয়। আপনি জানেন যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন আদৌ পেছাবে কিনা, পেছালে কত দিনের জন্য পেছাবে, সেটা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলির ভোটাভুটিতে নির্ধারণ হবে। তো সেখানে যাতে বাংলাদেশ সদস্য দেশগুলির সাপোর্ট পায়, বাংলাদেশের যে প্রত্যাশা 3 বছর পিছিয়ে দেওয়ার জন্য, সেজন্য বাংলাদেশ একটা রুটম্যাপ তৈরি করেছে। যে বাংলাদেশ বলতে চেয়েছে যে আসলে আমাদের এখনকার ইকোনমির যে সিনারি সেটা তো আসলে ভালো না। যদিও এখনকার সিনারিতেও আমরা এলডিসি গ্রাজুয়েশনের যে 3টা ক্রাইটেরিয়া, আমরা 3টারও অনেক উপরে আছি, কিন্তু তারপরেও সরকার চাচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ, আপনি যেটা আপনার বক্তব্যে বলছেন যে গ্রাজুয়েশন হলে মোটা দাগে আমাদের 2টা সুবিধা আমাদের হাতছাড়া হয়ে যাবে। একটা রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা, আরেকটা যে আমরা যে কম সুদে ঋণ পাই, বিদেশি ঋণ পাই, এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় যে আমরা চাঁদা দিই, সেখানে এখন গরিব দেশ হিসেবে আমাদের চাঁদার পরিমাণ কম, সেই চাঁদাটাও বেড়ে যাবে এবং ঋণের সুদ হার বেড়ে যাবে। এটার যে ইম্প্যাক্ট আমার ইকোনমিতে পড়বে। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা যে দর্শকদের জন্য বলা প্রয়োজন, যে আমি যখনই উন্নয়নশীল দেশ হয়ে যাব তখনই আমাদের আমদানি পণ্যের উপরে শুল্ক কমিয়ে ফেলতে হবে। এখন আমরা দেশের ইন্ডাস্ট্রিকে সেফগার্ড দেওয়ার জন্য যে বিদেশ থেকে আমদানি পণ্যের উপর শুল্ক অনেক বাড়িয়ে রাখছি, সেই ট্যারিফটা কমাতে হবে। প্লাস যে আমরা যে এখন বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা দেয়, যেটা আসলে ভর্তুকি দেয়, সরকার ভর্তুকি দেয়, সেই ভর্তুকি আর দিতে পারবে না। এর ফলে ইকোনমিতে যে চ্যালেঞ্জ তৈরি হবে, সেটা সরকার বলতে চাচ্ছে যে আমাদের দেশের ইকোনমির এখন যে অবস্থা এবং এই যে ঝুঁকিগুলো আসবে সেগুলি মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি বাংলাদেশের থাকা দরকার ছিল, সেই প্রস্তুতিটা এখন নেই। যদি এটা গ্রাজুয়েশনটা 3 বছর পিছিয়ে যায়, তাহলে এই 3 বছরে তারা এমন কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস চালাবে যে ওইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের ইকোনমিতে তৈরি হবে। এই রিফর্মস অ্যাক্টিভিটিসগুলো কি কি? এখানে সরকার মোটা দাগে যেটা বলছে যে তারা ম্যাক্রো ইকোনমি স্ট্যাবিলিটিটা এনশিওর করবে। তো এর মধ্যে আছে যে তারা ইনফ্লেশন এখন যেটা প্রায় 10%, এটাকে 6%-এ নামায় নিয়ে আসবে 29 সালের মধ্যে। এখন যেটা আমাদের রিয়েল জিডিপির গ্রোথ 4%-এর সামান্য বেশি 2026-এ, এটাকে 7%-এ নিয়ে যাওয়া। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটা এখন 7%-এর কম, এটাকে 10%-এ নিয়ে যাওয়া। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ
এখন এটা হচ্ছে 5%-এর নিচে, এটাকে 10%-এর উপরে নিয়ে যাওয়া। ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ এখন 30%-এর উপরে আছে, এটাকে হচ্ছে 20%-এ নিয়ে আসা। প্লাস হলো যে আমাদের যে গার্মেন্টসের বাইরে আমরা অন্য যেসব পণ্য এক্সপোর্ট করি সেটার শেয়ার মাত্র হচ্ছে 19% বা তারও কম। কারণ গার্মেন্টস কখনো 81%, কখনো 82% পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সরকারের টার্গেট এটাকে 25% নিয়ে যাওয়া, মানে গার্মেন্টসের বাইরে অন্যান্য যেসব এক্সপোর্টেবল আইটেম আছে সরকার সেখানে একটু ফোকাস করে সেখানে এক্সপোর্ট বাড়াতে চাচ্ছে। এই ধরনের অনেকগুলি টার্গেটের কথা সরকার বলছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এগুলি আসলে চ্যালেঞ্জ কি, আমরা দেখছি যে এই কথাগুলি আসলে আমরা অনেক দিন ধরেই শুনে আসছি এবং এগুলি কিন্তু বাংলাদেশ আসলে কাগজপত্রে রিপোর্ট তৈরি করা, এরকম টার্গেট করা এবং আইন প্রণয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ এবং প্ল্যান প্রস্তুত করার ক্ষেত্রে বাংলাদেশ খুবই দক্ষ। হ্যাঁ, তো এটাও হচ্ছে যে আমরা সরকারের যে রুটম্যাপ সেটা আমরা দেখেছি এবং এই রুটম্যাপটা অনেক ভালো হয়েছে, দক্ষভাবেই প্রস্তুত করা হয়েছে। কিন্তু আমরা সবসময় আমাদের যেটা অভিজ্ঞতা যে মাঠ পর্যায়ে এটার আসলে এক্সিকিউশন থাকে না, ফলে যে স্বপ্নগুলি হচ্ছে সরকার দেশের মানুষ বা বিদেশিদেরকে দেখায় বাংলাদেশ নিয়ে, সেগুলি আসলে অর্জন হয় না। আপনি মানে আপনার এই কথা রেশ ধরেই বলতে হয় যে এই যে যে আপনি বলছেন পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষ বা দক্ষতা দেখাচ্ছে, কাগজে কলমে তারা ভালো টার্গেট ঠিক করছে, কিন্তু আসলে মাঠ পর্যায়ে গিয়ে অথবা বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সেটি অর্জন করা যাচ্ছে না। আহ, সেটি আসলে মানে কি কি কারণে যায় না, আপনার অভিজ্ঞতা কি বলে, বা মানে সরকারের পক্ষ থেকে কি এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়? এখানে ধরেন যে অনেক কারণ, যে দেখেন যে বাংলাদেশের আপনি যদি 7-8 বছর আগেও যান, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু 10%-এর উপরে ছিল এবং এই সময় আমাদের ইকোনমি বড় হয়েছে, এটা আরও বাড়ার কথা, কিন্তু এটা হলো প্রতি বছর কমতেছে, কমতে কমতে এখন 7%-এর নিচে। ফলে মানে হচ্ছে যে আমাদের এনবিআর-এর যাদের কাছ থেকে ট্যাক্স আদায় করার কথা তাদের কাছ থেকে তারা আদায় করতে পারছে না, অথবা যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা ট্যাক্স দিচ্ছে না। কিন্তু এখানে এনবিআর বা সরকারের যে রুলটা থাকা উচিত যে আমি একজন ব্যবসায়ী বা আমি একজন ব্যক্তি, আমার যে পরিমাণ কর দেওয়ার কথা আমি সেই পরিমাণ দিচ্ছি না অথবা মোটেই দিচ্ছি না, আমার বিরুদ্ধে যে রাষ্ট্রের আইন অনুযায়ী যে অ্যাকশনটা নেওয়ার কথা রাষ্ট্র কিন্তু সেই অ্যাকশনটা নিতে পারছে না। এবং এক্সাম্পল নেই, আপনি যদি দেখেন যে কর ফাঁকি, বাংলাদেশে কর ফাঁকি নিয়ে সবসময় আলোচনা হয়, কিন্তু কর ফাঁকি দেওয়ার কারণে উল্লেখযোগ্য পরিমাণ শাস্তি হয়েছে এরকম কিন্তু নজির আপনি দেখতে পাবেন না। আপনি প্রায় 20 বছর ধরে অর্থনৈতিক সাংবাদিকতা করেন, কিন্তু এরকম খুব একটা নজির নেই। আপনি যদি দেখেন যে ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণ, সরকার তার রোডম্যাপে বলছে যে এখন 30%, এটাকে হচ্ছে 20%-এ নিয়ে আসবে। আমরা দেখছি যে আইএমএফের সাথে যে ঋণ চুক্তি করছিল সেখানে বলছিল যে 26 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 10%-এ নেমে আসবে। কিন্তু আমরা দেখছি যে এটা আরও দিন দিন বেড়েই যাচ্ছে এবং দেশের ইকোনমির এখন যে অবস্থা, ব্যবসা বাণিজ্য এবং ইন্ডাস্ট্রির যে অচল পরিস্থিতি, এনার্জি ক্রাইসিসের প্রেক্ষিতে তৈরি হয়েছে, ফলে আগামী দিনগুলোতে এই খেলাপির রেটটা কিন্তু আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যে বাড়তে পারে। কারণ হলো যে আপনি ঋণ নিয়ে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করছেন, কিন্তু এখন আপনি গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে ফ্যাক্টরি চালাতে পারছেন না। আপনি শ্রমিকদের বেতন কই থেকে দিবেন, ব্যাংকের ঋণের কিস্তি আপনি কই থেকে দিবেন, আপনি তো প্রোডাকশনে আমরা তো আজকেই দেখলাম খবর, গতকালকে থেকে এই খবরটা হচ্ছে যে দেশের অনেকগুলো কারখানা তাদের গ্যাসের সংকটের কারণে শ্রমিকদেরকে ছুটিতে পাঠিয়েছে। আবার আপনি একটা দেখেন যে ইনফ্লেশন সরকার বলছে যে তারা হচ্ছে 6%-এ নিয়ে আসবে 29 সালে। এবার বাজেটেও কিন্তু সরকারের টার্গেট হচ্ছে ইনফ্লেশন হচ্ছে 6-6.5%-এ নিয়ে আসবে। তো তাহলে বাজেট বক্তব্য কি মিথ্যা? যদি বাজেট বক্তব্য সত্য হয় যে এই অর্থ বছরেই সরকার হচ্ছে 6.5%-এ আনবে, তাহলে 29 সালে হচ্ছে আপনি কেন 6%-এর টার্গেট দেখাচ্ছেন? এবং দেখেন যে যখন ইনফ্লেশন রেট হাই, তখন হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক কি করছে, রেপো রেটটা সে কমায় দিচ্ছে, মানে ঋণ সস্তা করে দিচ্ছে, তাতে তো ইনফ্লেশন আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এবং সরকার একটা পে স্কেল বাস্তবায়নের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেখানে প্রায় 1,30,000 কোটি টাকার মতো বাজারে অতিরিক্ত যাবে। এটার প্রভাবে ইনফ্লেশন বাড়বে। তাহলে সরকার যে কাগজপত্রে যে এরকম সুন্দর সুন্দর কথা লিখে দিচ্ছে, এটা আসলে কিভাবে হবে? এটাকে আমাদের মনে হচ্ছে যে এটা, হ্যাঁ, এগুলি অর্জন করার মতো যথেষ্ট সুযোগ সরকারের আছে, সরকারের যেসব বিভিন্ন সংস্থা তাদের মেকানিজমের মধ্যে আছে, কিন্তু
তাদের যেসব কর্মকাণ্ড বা পলিসি সেটা আসলে লক্ষ্যে নিয়ে যাবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে যে সরকার একটা রোডম্যাপ তৈরি করলো, আপনি বললেন যে এই রোডম্যাপের ভিত্তিতে জাতিসংঘের সদস্য দেশগুলো বাংলাদেশের এই প্রস্তুতিকাল পিছিয়ে দেওয়ার পক্ষে ভোট দিতে পারে, এইরকম একটি কূটনৈতিক তৎপরতাও বাংলাদেশের পক্ষ থেকে চালানো হচ্ছে। যদি দেখা যায় যে সরকারের রোডম্যাপটা নির্দিষ্ট টার্গেটগুলো নির্দিষ্ট সময়ে অর্জন করতে পারলো না, তার কি কোনো ইম্প্যাক্ট থাকবে বাংলাদেশের উপরে, নাকি এটি তখন আর কোনো মূল্য থাকবে না, মূল্যহীন হবে? না, এটা হলো যে আপনার আগামী সেপ্টেম্বর পর্যন্ত এটার হচ্ছে মূল্য, যে আমার হচ্ছে সেপ্টেম্বরে যেহেতু ভোটাভুটি হবে, সদস্য রাষ্ট্রগুলি হচ্ছে যদি আমাদের এই রোডম্যাপ দেখে হোক বা বাংলাদেশের সাথে তাদের যে রিলেশন সেটার ভিত্তিতে হোক বা সরকার যে ডিপ্লোম্যাটিক তৎপরতা চালাচ্ছে তার প্রেক্ষিতে হোক, যে যখন হচ্ছে সদস্য দেশগুলো বা জাতিসংঘ বাংলাদেশের জন্য একটা ডিসিশন দিয়ে দিবে যে বাংলাদেশের গ্রাজুয়েশন 3 বছর বা 2 বছর বা 1 বছর পেছানোর সিদ্ধান্ত যখন এই ইউএনজিএতে হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনি এটা বাস্তবায়ন করলেন কি করলেন না সেটা আসলে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় না অন্য দেশগুলোর জন্য বা জাতিসংঘের জন্য। সেটা আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যদি আসলে গ্রাজুয়েশনের আগে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত না করতে পারি, তাহলে গ্রাজুয়েশনের ধাক্কাটা হচ্ছে আমাদেরকে আরও অনেক পিছনে ফেলে দেবে। এটা হচ্ছে আমাদের জন্য সমস্যার কারণ হবে, কিন্তু ওই সব দেশগুলোর জন্য কিছু না। তারা একটা ডিসিশন দিয়েছে, এমন না যে হ্যাঁ তুমি অনেক ভালো ভালো টার্গেট সেট করে এসে আমার কাছ থেকে সম্মতি নিয়ে গেছো, এখন তুমি পারছো না, তোমাকে 2 বছর দিয়েছিলাম সুতরাং তোমার এখনই গ্রাজুয়েশন নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে গ্রাজুয়েশনের ধাক্কার কথা বলছেন, সেই ধাক্কায় তো আমরা এরকম শুনি যে বাংলাদেশের এক্সপোর্ট কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেটার পরিমাণ বেশ, এবং পরবর্তীতে সেটি গেইন করা আরও বেশ চাপের হয়ে যাবে। বা স্থানীয় শিল্পের জন্য আপনি যে কথা বললেন যে এদের সুরক্ষা যে কবচ সরকার দিয়ে রাখে সেটিও উড্র হবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ পরবর্তী ধাক্কা মানে ঠিকভাবে সামলাতে না পারে, তাহলে কি এই গ্রাজুয়েশন বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষের অগ্রগতি, এগুলোর উপরেও কি নেতিবাচক প্রভাব ফেলবেই তো নাকি? দেখেন যে ব্যবসায়ীরা সবসময় হচ্ছে সরকারকে ভয় দেখায় যে গ্রাজুয়েশন হলে তাদের রপ্তানিকারকটা বিশেষ করে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে এবং দেশ টিকবে না, শ্রমিক লাখ লাখ শ্রমিক বেকার হবে, কিন্তু রিয়ালিটি কিন্তু তা না। আচ্ছা, আপনি যদি দেখেন যে আমাদের যে টোটাল এক্সপোর্ট, এই এক্সপোর্টের হচ্ছে আপনার প্রায় 65% রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ইউকে এবং হচ্ছে কানাডা এবং জাপানে। এই 65% রপ্তানি কিন্তু আজকে যদি গ্রাজুয়েশন হয় তারপরেও হচ্ছে আগামী 3 বছর কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ ইউরোপীয় ইউনিয়ন আপনাকে 3 বছর গ্রাজুয়েশনের পরে সব দেশকে 3 বছর তারা বেনিফিট দেয়, বাংলাদেশকেও দিবে। ইউকে বলেছে তারা গ্রাজুয়েশনের পরে হচ্ছে 3 বছর দেবে, কারণ তারা ইউরোপীয় ইউনিয়নের ওই পলিসিটাই ফলো করে। তারপরে হচ্ছে আপনার কানাডা বলেছে তারা আমাদেরকে গ্রাজুয়েশনের পরেও বেনিফিট দেবে, এবং যুক্তরাষ্ট্র আমাদের কখনোই শুল্কমুক্ত সুবিধা দেয় না। ফলে আপনি আজকে গ্রাজুয়েশন হলেও যুক্তরাষ্ট্রের বাজারে যা, গ্রাজুয়েশন কখনো না হলেও যুক্তরাষ্ট্রের বাজারে আপনার সেম সুবিধা। ফলে আপনার 65% এক্সপোর্ট কিন্তু ক্ষতিগ্রস্ত মোটেই এফেক্টেড হচ্ছে না, অ্যাটলিস্ট পরবর্তী 3 বছর। এরপরে আরও আছে যে চায়নাতে যদিও আমাদের এক্সপোর্ট কম, কিন্তু তারাও বলছে যে গ্রাজুয়েশনের পরে আমাদেরকে তারা এখনকার যে ডিউটি ফ্রি, তারা তো 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, সেটা অব্যাহত থাকবে। এর বাইরে হচ্ছে আমাদের একটা বড় বাজার হচ্ছে ভারত, যেখানে একসময় $1 বিলিয়ন উপরে রপ্তানি হতো, সম্প্রতি সেটা কিছুটা কমেছে। তো ভারতের সাথে বাংলাদেশের একটা সেপা চুক্তি হওয়ার কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া আমরিকের সময় শুরু হয়েছিল এবং সেটা নেগোসিয়েশন শুরুর পর্যায়ে ছিল, কিন্তু 5 আগস্টের পর থেকে ভারতের সাথে যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনে এক ধরনের টানাপোড়েন চলছে, সেই কারণে ওটাও হল্টেড হয়ে আছে। ফলে এই বাজারটাও হচ্ছে সুরক্ষিত থাকতো। ফলে এক্সপোর্টের উপরে যে বিরাট প্রভাব পড়তো সেটা না, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু এই শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার জন্য তারা এলডিসি গ্রাজুয়েশন যে পেছাতে চায়, ব্যাপারটা তা না। তারা চায় এই যে বছরে সরকারের কাছ থেকে যে 6-7 হাজার কোটি টাকা যে তারা নগদ প্রণোদনা নেয়, এলডিসি গ্রাজুয়েশন হলে আপনি এই প্রণোদনাটা তারা আর নিতে পারবে না। 6-7 হাজার কোটি টাকা কিন্তু কম না। বাংলাদেশের যে কয়জন গার্মেন্টস ব্যবসায়ী এক্সপোর্ট করে মোটামুটি তারাই এই 6-7 হাজার কোটি টাকা কিন্তু ভাগবাটোয়ারা করে নিয়ে নেয় রপ্তানির এগেনস্টে। ফলে এই সুবিধাটা পাওয়ার জন্য তারা হচ্ছে এই ভয়টা দেখায়, এবং সরকার যেটা চিন্তা করে যে হ্যাঁ, যে মিনিমাম
ইফেক্ট তো পড়বে, একটা গ্র্যাজুয়েশনের মিনিমাম ইফেক্ট পড়বে, কিন্তু সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য আমার সেই 2000, আপনি যদি দেখেন যে 2018 সাল থেকে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিচ্ছে, এবং 26 সালে এসে 8 বছর পরে এসেও আপনি বলছেন যে আমার আরও 3 বছর লাগবে। তো আগামী 3 বছর পরেও বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন হবে না। আমরা যদি জীবিত থাকি আমরা হয়তো তখনও রিপোর্টিং করব যে বাংলাদেশের প্রস্তুতি আসলে সম্পন্ন হয় নাই এবং ধাক্কা বাংলাদেশের উপরে আসছে। কারণ আমাদের দেশের ব্যবসায়ীরা তারা হচ্ছে ওই অন্যের কাছ থেকে সুবিধা নিতে চায়, কিন্তু নিজেরা ইনভেস্ট করে নিজেরা যে প্রতিযোগী হবে, হ্যাঁ, এবং হচ্ছে যে বিশ্বের অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতা করে যে তারা টিকে থাকবে, সেই ইনভেস্টমেন্টটা তারা আসলে করতে চায় না। এটাই হচ্ছে প্রধান সমস্যা। ধন্যবাদ জনাব আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম এবং উনি বললেন যে সরকার আসলে পরিকল্পনায় বেশ দক্ষ, বাস্তবায়ন পর্যায়ে গিয়ে আসলে সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তা সেটি নিয়ে ওনার সংশয় রয়েছে। উনি বলতে চান যে পরিকল্পনা থেকে পরি উড়ে গিয়ে শুধুমাত্র কল্পনাই থেকে যায়। আসলে আমরা এটি চাই না, আমরা আসলে চাই যথাযথ বাস্তবায়ন হবে পরিকল্পনাগুলো, সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।